হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ থিওলজি। আজকে আমরা ডিসকাস করব দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লাস্ট কবিতা এখানে ডিসকাস করবো, যেটা সিলেবাসে রয়েছে সেইটা। এর আগে লুসি পোয়েম যে পাঁচটা ভাগ আমরা ডিসকাস করে দিয়েছি, সব দেওয়া আছে, দেখতে পারো ওখানে। যেটা মাদ্রাস সার্ভিস কমিশনের খুব ইম্পর্টেন্ট হবে লাগবে বা ইম্পর্টেন্ট কোশ্চেন টপিক ডিসকাস করা আছে, সেটা দেখতে পারো। দেখো ভিউয়ার্স, জানবো আমরা ইন্ট্রোডাকশনটা জেনে নিই। তার আগে আমি একটা কথা বলবো, যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবে, সবার মধ্যে শেয়ার করে দেবে, সবাই দেখুক, সবাই শিখুক, ঠিক আছে? দেখো, কম্পোজড ইন 18th সেঞ্চুরি, পাবলিশড ইন 1807। তাহলে এটা এই পাবলিশটা কম্পোস্ট একটা ডিফারেন্ট আছে, 1 ইয়ারে ডিফারেন্ট আছে, সেটা পরীক্ষা আসতে পারে, এমসিকিউ এসিকিউ, সেটা তোমার লিখবে এখান থেকে। তারপরে দেখো, ইট ইজ অ্যান ইলেজি, অবশ্যই ইলেজি, অন দ্য ডেথ হিউম্যান সেন্সিটিভিটি টু নেচার। প্রকৃতির প্রতি একটা যে মারাত্মক যে হিউম্যান সেন্সিটিভিটি বা সেন্স, যে কমন সেন্স থাকে বা রেসপন্সিবিলিটি থাকে, সেটা ডিসকাস করা আছে, কীভাবে কী হয়েছে না হয়েছে। তারপরে দেখো, দ্য সিক হারি অ্যান্ড ডিভাইডেড এইমস অফ দ্য সেলফ প্রফিটিয়ারিং অ্যান্ড crassly materialistic people have sounded the death of human sensibility to the divine beauty of nature। দেখবে বিভিন্নভাবে প্রকৃতি ক্ষতি হতে থাকে, তার ধ্বংস শেষ হতে থাকে, মৃত্যু সব কিছু শেষ করে দেয়। যাই হোক, এখানে বিভিন্নভাবে প্রকৃতি ক্ষতিগ্রস্ত। তুমি দেখো, চারিদিকে তাকিয়ে দেখো, ঠিক বুঝতে পারবে পৃথিবীতে প্রকৃতি কীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, সেই সময় ডিসকাস করা আছে। আর দেখো, nature is a deity incarnating the spirit and wisdom of the universe, cannot but give vent to his absolute anxiety this bovine generation। চেঞ্জ টু জেনারেশন একটা যে থট থিঙ্কিং ম্যাটার রয়েছে বা ডিসক্রিপশন করা আছে বা ডিক্লেয়ার্স এক্সপোজ করা আছে, সেটা ডিসকাস করবো কবিতার মধ্য দিয়ে। আর কি বলেছে, ইট এক্সপ্রেস দ্য পোয়েটস ফ্যান্টাস্টিক ফিলোসফি অফ নেচার। একটা যেহেতু নেচার বেসড কবিতাটা, আগে লুসিও পড়েছি, বিভিন্ন পার্ট করে দেওয়া ছিল, লিরিক দিল, সেগুলো নেচার বেসড কবিতা। আজকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এমএসসি এক্সাম এসএলএসটি ইংলিশ 9-10-এর জন্য আজকে লাস্ট টপিক এটা ডিসকাস করব। একটা প্রকৃতির প্রতি একটা প্রেম, ভালোবাসা, যে রেসপন্সিবিলিটি, সেটা ডিসকাস করব। এরপর আমরা জানবো সামারিটা কী আছে, দেখবো, তার ফর্ম জানবো, জেনে তারপরে আমরা সরাসরি চলে যাবো কবিতার মধ্যে দিয়ে। দেখো সামারিটা দেখো, ডিসকাস করে নিই, খুব সুন্দর লাগবে। দেখো, স্কিপ না করে অনেক কিছু শিখতে পারবে, স্কিপ করার দরকার হবে না, অনেক জানতে পারবে। দেখো, প্রথমে বলছে অ্যাংগ্রিলি, একটা রাগান্বিত ভাব আছে কার মধ্যে, কবির মধ্যে। কী যেন দেখা যাক, অ্যাকুসেস দ্য মডার্ন এজের জন্য একটা বা তাদের প্রতি একটা অভিযোগ আছে। কি, হ্যাভিং লস্ট ইটস কানেকশন, একটা মানে যোগাযোগ হারিয়ে ফেলেছে। কী যোগাযোগ না, কানেকশন দেখা যাক। বলছে টু নেচার, প্রকৃতির প্রতি যে ভালোবাসা, প্রকৃতির প্রতি যে কানেকশন, সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। দেখবে রাস্তায় চলতে আমরা ছেলেমেয়েরা কী করে, গাছের পাতা ছিঁড়ে নেয়, ডাল ভেঙে দেয়। দেখবে এই নিয়ে একটা কবিতা আছে, টেড হিউসের লেখা, ক্লাস 10-এ আছে, মাই ওন টু ফ্যামিলি। সেই সাথে একটা লিঙ্ক থাকবে বা ডিসকাশন একই রকম প্রায়, যেহেতু নেচার বেসড কবিতা। তারপরে দেখো, অ্যান্ড টু এভরিথিং মিনিংফুল, সব কিছুর মধ্যে একটা আলাদা মানে রয়েছে। কি, গেটিং অ্যান্ড মিনিংফুল, একটা নেওয়া দেওয়া বা বোঝাপড়া একটা ব্যাপার রয়েছে। আরও দেখো, নেচার আনচেঞ্জড অ্যান্ড স্টিল বিউটিফুল, প্রকৃতি পরিবর্তন হোক আর না হোক, যদি আমরা জানি প্রকৃতি সবসময় পরিবর্তনশীল, কিন্তু সৌন্দর্য একই থাকবে, কিন্তু মানুষের সৌন্দর্য একই থাকে না। কারণ আমরা ছোটো থেকে দেখে আসছে বৃদ্ধ পর্যন্ত, বেবি আর ইনফান্ট টু ওল্ড এজ, এভরিথিং চেঞ্জ। সেরকম দেখো, দ্য স্পিকার পোয়েট উইসেস দ্যাট, কবি একটা কী ইচ্ছা আছে, দেখো, হি ওয়ার এ প্যাগান রেজড অ্যাকর্ডিং টু আ ডিফারেন্ট ভিশন, একটা আলাদা দৃশ্য, আলাদা দেখা, আলাদা ভিজিট রয়েছে, আলাদা মন্তব্য। কী কমনে দেখা যায়, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবী সম্পর্কে। সো দ্যাট, যাতে স্ট্যান্ডিং অন দ্য প্লিজেন্টলি, যদি কোনো জায়গায় দাঁড়িয়ে থাকে, দেখা যায় কী দেখছে না, হি মাইট সি, দেখতে পাবে, ইমেজেস, বিভিন্ন ধরনের প্রতিচ্ছবি বা পরিকল্পনা বা থিঙ্কিং, কি, অফ অ্যানসিয়েন্ট গডস, প্রাচীন যুগে ঈশ্বর দেবদেবী হতে পারে, রাইজিং ফ্রম দ্য ওয়েভস, সমুদ্র থেকে একবার ঢেউ থেকে আর জাগ্রত হচ্ছে। দেখবে তোমরা অনেকেই যা ট্রাভেল করো বা অ্যাডভেঞ্চার করো, দেখবি অনেক কিছু কমেন্ট করলে বা দেখলে দৃশ্য দেখতে পাবে। ট্রাভেল করলে, বিশেষ করে অ্যাডভেঞ্চার করলে, বিভিন্ন জায়গায় অ্যাডভেঞ্চার করো, ট্রাভেলিং করো, অনেক কিছু দেখা যায়, সেগুলো ক্যাপচার করে রাখি আমরা। ফ্রম দ্য ওয়েভস আ সাইট দ্যাট উড চেয়ার হিম গ্রেটলি, কোনো একটা দৃশ্য কালকে ভালো লেগে গেলে একটা আনন্দ দেয়, একটা প্লিজেন্ট মোমেন্ট দেয়, সেই রকম কবিকেও দিয়েছিল। সেটা কি না,
দ্য বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য। আর কি বলেছে, হি ইমাজিনস প্রোটিয়াস রাইজিং ফ্রম দ্য সি অ্যান্ড ট্রিটন ব্লোয়িং হিজ রেথ হর্ন। দেখো এই যে ডিসকাশন করা আছে, এই যে ম্যাটারগুলো আছে সেগুলো আমরা ডিসকাস করবো, কবিতার মধ্যে যাবো। যেহেতু এটা 14 লাইন্সের কবিতা, আমরা সনেট বলতে পারি, অবশ্যই এটা সনেট আমরা ডিসকাস করবো। দেখো এরপরে যেমন ফর্মটা কীভাবে দেখবো, দেখে তারপরে আমরা সরে যাবো সরাসরি কবিতার মধ্যে। দেখো ফ্রেন্ডস, একটু ফর্মটা জেনে নিই আমরা, জানলে অনেকটা আমরা অ্যাডভান্স হয়ে যাবো। কি না, একটা পেট্টাকান সনেট, আর্লি রেনেসান্স পিরিয়ডের একটা পেট্টাকান সনেট। আর পেট্টাকান সনেট আমি আগে ডিসকাস করেছি, আমি যখন এলিজাবেথের সনেট ডিসকাস করছিলাম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, সেখানে আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে দেখতে পারো, বা আমার চ্যানেলে গিয়েও দেখতে পারো, ডিটেলসে ডিসকাস করা আছে। তারপর দেখো ডিভাইডেড ইন্টু অক্টেভ অ্যান্ড সেস্টেড, দুটো পার্ট থাকবে, অক্টেভ মিনস 8 লাইন, সেস্টেড মিন 6 লাইন্স, এটাও আমি ডিসকাস করেছিলাম। তারপরে দেখো রাইমিং স্কিম, এটা ডিসকাস করা আছে, আমি ডিসকাস করে দিচ্ছি আর একবার। এবিবিএ অক্টেভ, সেস্টেডকে সিডি সিডি সিডি, আর একটা সিডি থাকবে সেটা অক্টেভকে ফলো করবে, সেটা আমি লিখিনি, যাই হোক সেস্টেড ইনক্লুডিং দিস পোয়েম। আবার কী বলছে, অক্টেভ proposes a question or an idea that the sestet answers, comments upon or criticizes। দেখো অক্টেভ সময় একটা ডাউট নিয়ে আসে, একটা প্রশ্ন নিয়ে আসে, একটা কোয়ারি নিয়ে আসে, কিন্তু সেস্টেট কী করে, সেটা সলভিং করে, একটা কমেন্ট দেয়, একটা ক্রিটিসাইজ করে। এটা হলো অক্টেভ আর সেস্টেটের পার্ট। তাই অক্টেভ কিছু নিয়ে আসছে আর সেস্টেট কিছু সলভিং ব্যাপারটা নিয়ে আসছে, এটা হলো অক্টেভ আর সেস্টেটের অ্যাক্টিভিটি। এই হলো ফর্ম। এবার চলে যাবো আমরা কবিতার মধ্যে, কবিতা পড়ে ডিসকাস করবো, কী কী ওয়ার্ড আছে দেখবো, জানার পরে আবার সবাই চলে যাবো কবিতা, আর অনেকটাই আমরা জানতে পারবো। কিন্তু হ্যাঁ, স্কিপ না করে পরিপূর্ণ দেখো, অবশ্যই জানতে পারবো, অনেক কিছুই জানতে পারবে। কবিতা পড়ার আগে আমি কিছু কিনোটস ডিসকাস করব, যেটা আমাদের কবিতা পড়লে বা আরও হাইলাইট হলে আমরা জানতে পারবো আসলে কবিতাটা কী বোঝাচ্ছে আমাদের। দেখো শোনো, ভালো করে শুনবে, আমি ডিসকাস করবো, পরিষ্কারভাবে শুনতে পাবে। দেখো দ্য ওয়ার্ল্ড, এখানে দ্য ওয়ার্ল্ড শব্দটা কেন ব্যবহার করা হয়েছে, এখানে বলেছে দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড উইথ ইটস অ্যালারমেন্টস, চার্মস অ্যান্ড অ্যাট্রাকশন। দেখো পৃথিবীতে অনেক কিছু জিনিস আছে যেটা আমাদেরকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে বা ভালো লাগে। খারাপ তো লাগে না, ভালো অবশ্যই লাগে যদি আমরা সেভাবে দেখি। কবিদের চোখে দেখবে, কবিরা যেভাবে ভাবে আমরা সেভাবে থিঙ্কিং করি, তাই সেগুলো আমাদের অবশ্যই ভালো লাগবে। আরও বলেছে টু মাচ উইথ আস, টু মাচ উইথ আস এর কথাটা কী বলতে চাইছে, দেখো we human beings are engrossed beyond expectation in worldly joy, wealth, pleasure, etc. The intense craze for materialism is pressing upon us. তার কী বলছে না, আমরা পৃথিবীতে অনেক কিছু চা পাওয়া থাকে বা দেখি শুনি, এই যে থাকা চাওয়া পাওয়া একটা লিমিটেড পিরিয়ডকে বুঝিয়েছে এখানে। টু মাচটা কি, দ্য ওয়ার্ডস আর ভেরি মাচ সিগনিফিক্যান্ট, একটা গুরুত্বপূর্ণ মানে রয়েছে। কেন কি বলছে, দেয়ার কম্বিনেশন সাজেস্ট দ্য পোয়েটস ডিসগাস্ট অ্যান্ড স্কেথিং কমপ্লেন। এখানে দেখো নিশ্চয়ই অত্যন্ত কিছু একটা হয়ে যাচ্ছে, যেটা কি দে হ্যাভ লস্ট দ্য লাভ ফর নেচার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে প্রকৃতির প্রতি ভালোবাসাকে হারিয়ে ফেলেছে। এই সমস্ত ডিসকাস করা আছে, তাই টু মাচ ইউজ করেছে। আর কি বলছে, লেট অ্যান্ড সুন বলতে কী বোঝাচ্ছে, দেখো অ্যাট অল টাইম, প্রত্যেকটা সময়ে, যে কোনো সময়ে, অলওয়েজ সর্বদা, ইন দ্য পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। লেট অ্যান্ড সুন কী হচ্ছে, যেখানে তিনটে জিনিসের কথা বলা হচ্ছে, কি পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। দ্যাটস মিন দ্য টাইম, পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার মিনস মানে কি বর্তমান, ভবিষ্যৎ আর অতীতকাল, এটা কী সময়কে বোঝায়। তারপরে কি বলছে, the phrase suggests that the first phase of the age and the monotonous nature of modern life and materialism, our fixation on materialism has been a problem in the recent time. দেখো এই যে রিসেন্ট টাইম বা মডার্ন এজে কী হয়, আমরা অতটা কেয়ারফুল নই, কেয়ারলেস হয়ে গেছি প্রকৃতির প্রতি, একের প্রতি আমরা কেয়ারলেস হয়ে গেছি। উই হ্যাভ নো টাইম টু টেক কেয়ার অ্যাবাউট দ্য নেচার, আমাদের কোনো সময় থাকে না প্রকৃতির প্রতি ভালোবাসা বা প্রকৃতিকে নিয়ে ভাবনা। আমরা ভাবি অন্য কিছু নিয়ে, ভাবি একটা, হয়ে আর একটা। তাই এমনকি যে যেটা নিয়ে যে কাজ করে তার সেই কাজের প্রতি বেশি কনসেন্ট্রেশন দরকার। তারপরে দেখো গেটিং অ্যান্ড স্পেন্ডিং, এখানে গেটিং অ্যান্ড স্পেন্ডিং, এখানে আইএনজি আছে না, গেটিংয়ের আইএনজি অ্যান্ড স্পেন্ডিংয়ের আইএনজি। এই আইএনজি মানে কী বোঝাচ্ছে না, দ্য ডিকে অফ নেচার, প্রকৃতি ধ্বংসকে বোঝাচ্ছে। দেখো লে ওয়াস্ট আওয়ার পাওয়ার, এই কথাটা বা ফ্রেজটা কী বোঝাচ্ছে দেখা যাক। আওয়ার লাইফ ইজ নট অনলি মিন্ট ফর এনজয়িং ওয়ার্ল্ডলি প্লিজার্স অ্যান্ড পারসুইট অফ ম্যাটেরিয়াল ওয়েলথ হুইচ হ্যাভ নো ভ্যালু অ্যান্ড হুইচ আর ভেরি এফেমোরাল অ্যান্ড ইভানসেন্ট
দে আর প্লিজার অনলি ফর দ্য টাইম বিং। দেখো দ্য লে ওয়াস্ট আওয়ার পাওয়ার, মানে কি আমাদের জীবনে সুখ দুঃখ আনন্দ পেয়ে থাকি, অনেকে নষ্ট করে, অনেকে অপচয়, সময়টাকে অপচয় করি, অনেকে টাইম লিমিট করে নেয় যে কীভাবে কী করবো, তাই টাইম টেবিল করে নেয়, এই সমস্ত ডিসকাস করা আছে। দেখো প্রকৃতির প্রতি ভালোবাসতে কোনো টাইম লাগে না, জাস্ট উই নিড আওয়ার কমন সেন্স, আমাদের মনোযোগ দরকার, অ্যান্ড সাধারণ জ্ঞান বোধ বুদ্ধি দরকার একে অপরকে কেয়ার করার জন্য। যদি আমরা রেসপেক্ট করি সে প্রকৃতি আমাদের রেসপেক্ট করবে, আমরা অনেক কিছু দিয়ে থাকি প্রকৃতি। তারপরে দেখো পাওয়ার, পাওয়ার মানে শক্তি, এখানে কোন শক্তির কথা বলেছে, বলছে দ্য পাওয়ার অফ অ্যাপ্রিসিয়েটিং দ্য বিউটিস অফ নেচার। পাওয়ার বলতে কি প্রকৃতির সৌন্দর্যের কথা বলা হয়েছে। প্রকৃতির একটা পাওয়ার থাকে, প্রকৃতির পাওয়ার কোনটা, নেচার পাওয়ার মানে দ্য বিউটি অফ নেচার। প্রকৃতির শক্তি বলতে প্রকৃতির সৌন্দর্যকে বুঝিয়েছে। যেমন শেক্সপিয়ার তার বন্ধু সৌন্দর্যের কথা বলেছে বারবার তার সনেটের মধ্যে, সেগুলো ডিসকাস করেছিলাম, বা যারা পড়ছো তারা দেখেছো বা জানবে। দ্য পাওয়ার অফ পারসিভিং দ্য হিলিং টাচ অফ নেচার, প্রকৃতির প্রতি একটা আলাদা স্পর্শ, সংস্পর্শ বা কানেকশান, সেটা প্রকৃতির পাওয়ার বা সৌন্দর্যকে উপভোগ করতে হবে। তোমরা দেখবে অ্যাডভেঞ্চার করবে, ট্রাভেলিং করবে, বিভিন্ন প্রকৃতির যে সিনারিগুলো দেখবে, আকাশে অনেক সময় মেঘ ভেসে বেড়ায়, খুব সুন্দর লাগে, চাঁদের আলো, মোমেন্টগুলো, এইসব রোমান্টিক যে ফিলিংসগুলো। আর রোমান্টিক মানে বুঝতে পারছো আমি কী বলতে চাইছি, রোমান্টিক মোমেন্টে একটা আলাদা স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস মোমেন্ট হুইচ গিভস আস এ লট অফ প্লিজার, আমাদের একটা আনন্দ এক্সট্রা বা অনেক খুশি আমাদের দেয়, যদি আমরা সেই সমস্ত করে ভাবতে থাকি। তো তারপরে দেখো লিটিল উই সি ইন নেচার, এই লিটিল উই সি ইন নেচার এটা বলতে কী বোঝাচ্ছে, উই হ্যাভ বিকাম সো ম্যাটেরিয়ালিস্টিক দ্যাট নেচার উইথ ইটস চার্মস অ্যান্ড বিউটিস ডাজ নো লঙ্গার অ্যাপিল টু আস। দেখো প্রকৃতির সৌন্দর্য, নেচার অলওয়েজ চেঞ্জেবল, প্রকৃতি সবসময় পরিবর্তনশীল বলে প্রকৃতির সৌন্দর্য সবসময় পরিবর্তন হয়, কিন্তু আলাদা আলাদা ফিচার্স থাকে কি না, এভরি সিজন হ্যাজ দেয়ার ওন ফিচার্স, প্রত্যেকটা ঋতু একটা আলাদা ফিচার্স বা বৈশিষ্ট্য থাকে, সেটা ডিসকাস করেছে এখানে। আর কি বলছে, দ্যাট ইজ আওয়ার সার্টেন অবজেক্ট অফ নেচার আর আওয়ার্স, দে আর আওয়ার্স ইন দ্য সেন্স দ্যাট দে আর ইজ ইন unseverable bond between them and modern people and that they appeal to us most। দেখো আর কি বলছে না, প্রকৃতির প্রতি মানুষের একটা যে বন্ডেজ, কানেক্টিভিটি, সেটা কিন্তু আছে বলেই আমরা আজকে অনেক কিছু পেয়ে থাকি প্রকৃতি থেকে, সেটা আমরা অজান্তে হোক বা জেনে হোক। দেখবে অনেক মানুষ আছে বা স্টুডেন্ট ছেলেমেয়ে আছে, তারা কী করে না, প্রকৃতিভাবে বিভিন্ন ক্ষতি করে, দেখে নেবে আশেপাশে। তাই কি বলছে, লিটিল উই সি ইন নেচার্স দ্যাট ইজ আওয়ার্স, মানে কী বলতে চাইছে যে দিস মিনস দ্যাট উই ডু নট ডিজায়ার টু অ্যাপ্রিসিয়েট দ্য allure and charming sights and sounds of nature and also to drink the nectar like beauty of nature। বলছে আমরা প্রকৃতির প্রতি এতটাই সৌন্দর্য, মানে অনেক সময় সৌন্দর্য উপভোগ করি বা অনেক সময় প্রকৃতির ক্ষতিও করি। এই যে নেকটার, মানে কী বলবো, যে পতঙ্গদের মধ্যে ফুলেদের গন্ধ যেরকম ফুলেদের মধু শোষণ করে, আমরা সেভাবে প্রকৃতিকে শোষণ করে নিচ্ছি। তার মানে কি, অনেক সময় আমার প্রকৃতিকে যে কোনোভাবে ডিকে বা ডিস্ট্রয় বা ধ্বংসমুখে ফেলে দিচ্ছে। Given our hearts away, heart is the totally of a higher and gentler affections on human nature। দেখো হার্ট বলতে কি, একটা আলাদা ফিলিংস, আলাদা মোমেন্ট, আলাদা অ্যাফেকশন, আলাদা টেন্ডার, ট্রিবিউট অ্যান্ড ইমোশনস, সেটাকে হার্টের মধ্যে আমরা বিরাজ করতে পারি বা দেখতে পারি। প্রকৃতির একটা মন আছে বা প্রকৃতির সৌন্দর্যকে তার প্রতি একটা আলাদা ফিলিংস রয়েছে আমাদের। আর কি বলছে, আর সর্ডিড বুন, এ সর্ডিড বুন বলতে কী বলছে, এ সর্ডিড মিন লো অ্যান্ড বুন মিনস গিফট। তাই সর্ডিড মিন হচ্ছে মিন, অ্যান্ড লো অ্যান্ড বুন মিনস গিফট, একটা আলাদা প্রেজেন্টেবল বা প্রেজেন্ট বলতে পারি আমরা। ইট ইজ দ্য ক্লাসিক এক্সাম্পল অফ অক্সিমোরন। হাউ ক্যান এ বুন বি সর্ডিড? এ বুন ক্যান বি সর্ডিড অনলি হোয়েন ইট ইম্পার্টস ডিসপ্লেজার অ্যান্ড মিজারি অ্যান্ড ডিস্ট্রেস টু আস ইনস্টেড অফ ইম্পার্টিং প্লেজার অ্যান্ড জয় টু আস। দেখো এখানে আনন্দ দেওয়ার কথা বলা হয়েছে বা সুখ দুঃখ যে কম্বিনেশন, সেটাকে বলা হয়েছে যে এ সর্ডিড বুন। অনেক সময় আনন্দ পাই না প্রকৃতি থেকে, অবশ্যই পাই, আমি ডিসকাস করছিলাম একটু আগে। আর দেখো এখানে আরও বলেছে যে সিটা এখানে সি কথাটা কেন ব্যবহার করেছে, শি ইজ হেয়ার পার্সনিফাইড অ্যাজ এ বিউটিফুল হোয়াইট বোজমড লেডি। দেখো এখানে সমুদ্রটাকে একটা বিউটিফুল লেডির সাথে তুলনা কম্পেয়ার করা হয়েছে। কেন না, একটা যদি কোনো সুন্দরী মহিলা থাকে বা দেখি, আমার বারবার দেখতে ইচ্ছে হয় না, তার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যায়, অ্যাফেকশনেট পড়ে যায়, এরকম মনে আমাদের চলে আসে। সেরকমই প্রকৃতির প্রতি ভাববে যে প্রকৃতির সৌন্দর্য এতটাই সুন্দর, প্রকৃতির সৌন্দর্য যে তুমি তার থেকে
চোখ ভেজাতে পারবে না বা অনেক কিছু কল্পনা করতে পারবে যদি আমরা সেভাবে ভেবে থাকি। না হলে কিন্তু হবে না, তাহলে আমাদের কি ভাবতে হবে। যেমন প্রকৃতির যে সমুদ্র, প্রকৃতির ফুল, প্রকৃতির ফল মূল, প্রকৃতির যে দৃশ্যগুলো, সেগুলো মানুষের মনে অ্যাট্রাক্ট করে দেয়, একটা ছাপ ইমপ্রেশন ফেলে দেয়, সেগুলো খুব ভালো লাগে। তাই কি নেচার বেসড কবিতা। দেখো আমি বলছি দ্য উইন্ডস উইল বি হর্নিং, বাতাসের একটা গজনের কথা বলা হয়েছে। কেন, কি বলছে এখানে দেখি, দ্য উইন্ডস আর ইগার টু হাউল, বাতাস কিন্তু আগে থেকে কী করছে না, একটা যা ডাক দিচ্ছে কি, দ্য উইন্ডস উইল বি মেকিং টিমুলটিউয়াস নয়েস ইন দ্য সি। দেখো যখন সমুদ্রে বাতাস যখন বয়ে চলে তখন দেখবে হালকা একটা শব্দ হয়, যেটা ওয়েভস বা সমুদ্র তরঙ্গ সৃষ্টি করে বা ঢেউ সৃষ্টি করে বলতেই পারো। দ্য স্ট্রং ইমেজারি অফ উইন্ডস হলিং অল অ্যাড টু দ্য ওভারহেলমিং সেন্স অফ ডেসপারেশন। যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় বা প্রচণ্ড ঝড় হয়, সমুদ্রে যখন টেম্পেস্ট সৃষ্টি হয়, তখন একটা আলাদা মুভমেন্ট স্যাড ফিলিং নিয়ে আসে। তার মানে কি, আমরা ধীরে ধীরে যদি সমুদ্রে ঘুরতে যাই বা ট্রাভেলিং করা হয়, দেখবে যখন ঝড় বৃষ্টি হয় বা ঝড় যদি হয় আর সমুদ্রের ঢেউ মানে বিশাল ঢেউ হয়, আমরা আগে ছোটোবেলা জেনে আসছি বা এখনও জানি, সেই সময় আমরা নিশ্চয়ই আনন্দ করবো না, তাহলে আমরা কী করবো, আমরা স্যাড ফিল করবো। আর তার মানে কী বলতে চাইছে, তুমি প্রথমবার সৌন্দর্য উপভোগ করলে তারপর তুমি সেগুলো নষ্ট করে দিলে, এটাই মনে করতে চাইছে। বিয়ার্স হার বোজম, দ্য মুন বিমস গ্লিস্টেন ওভার দ্য সি। দেখো সমুদ্রের তখন কিন্তু মেঘের আড়াল থেকে সূর্যের চাঁদের আলোটা প্রতিফলিত হচ্ছে, দেখা যাচ্ছে। অ্যাট অল আওয়ার্স থ্রু আউট দ্য ডে অলওয়েজ উইটনেস উইদাউট সিজেস নন স্টপ। দেখো অল আওয়ার্স মিন অল টাইমস, দের ইজ নো লিমিট টাইমস, অল টাইমস, এনি টাইমস। আর আপ গেদার্ড নাও, আপ গেদার বলতে কী বোঝাচ্ছে না, আপ গেদার্ড মিনস কোয়াইট কাম ট্যাঙ্গুইল, মানে শান্ত শিষ্টর একটা কথা বলা হয়েছে, কোনো বিড়ম্বনা নেই, কোনো অসুস্থতা নেই, একটা শান্ত শিষ্টের কথা বলা হয়েছে। আর কি বলছে, ফর দিস এভরি দিস বিউটিফুল অ্যান্ড কাম অ্যাসপেক্ট অফ নেচার, ফর দিস বলতে দ্য বিউটি অফ নেচারের কথা বলা হয়েছে। এভরিথিং সমস্ত কিছু, উই আর আউট অফ টিউন, উই আর নট ইন হারমোনি উইথ নেচার, উই ক্যান নট অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি অ্যান্ড লাভলিনেস অফ দ্য নেচার অ্যান্ড বোথ কাম অ্যান্ড স্টর্মি অ্যাসপেক্ট। দেখো সুন্দর পৃথিবীতে প্রকৃতি যখন সৌন্দর্য থাকে, যদি ঝড় বৃষ্টি হয় বা ওয়েদার খারাপ থাকে, সেগুলো কী করে না, নষ্ট হয়ে যায়। যদি ঝড় বৃষ্টির সৃষ্টি হয়, সমুদ্র এরকম শান্ত সমুদ্র যদি ঝড় হয়, তাহলে কী হবে, সমুদ্র উত্তাল হয়ে যাবে, একটা ভয়ঙ্কর মোমেন্ট সৃষ্টি হয়ে যাবে। সেরকমই তাহলে কি, আমরা আমাদের মডার্নে যে প্রকৃতির প্রতি ভালোবাসা আস্তে সরে যাচ্ছে, আমরা প্রকৃতির প্রতি আমরা রিলেটেড নই। তুমি দেখবে অনেক কিছু আমরা বুঝতে পারি, ফিল করতে পারি, টাইমটুকু আমাদের নেই। ইট মুভস আস নট, দ্য পিপল অফ দিস টাইম আর নট মুভ বাই অল অ্যালিওর অফ নেচার। দেখো তৎকালীন সময়ে কবি বলেছে যে আমাদের তৎকালীন সময় কবিদের পিরিয়ডে বা কবিদের সময়ে বেশিরভাগটা নেচার ইনভলভিং পোয়েট ছিল, তারা প্রকৃতি সম্পর্কে লিখেছে। কিন্তু আমরা কি, আমরা এখন ইনভলভিং হয়ে গেছে কিসে, মাল্টিমিডিয়া, সোশ্যাল মিডিয়াতে। দ্যাটস নট ম্যাটার। কী হচ্ছে, আমাদের সব কিছুর প্রতি একটা আমাদের কনসেন্ট্রেশন থাকতে হবে বা কেয়ারফুলনেস থাকতে হবে। আর কি বলছে, গ্রেট গড, গ্রেট গড বলতে কি, অ্যাজ ইউ নো হাউ ইজ গড, ইউ নো দ্য পোয়েট হিপস আ সাই অফ ইম্পেশেন্স অ্যান্ড ডিসগাস্ট। দেখো কবি একটা দীর্ঘশ্বাস ফেলছে আবেগে, কি, দ্য পোয়েট সাডার্স টু ভিজুয়ালাইজ দ্য ইনএফিয়েবল পিটিয়েবল ডাউনফল ইন দ্য নেচার লাভ মোরালস অফ দ্য পিপল অফ হিস টাইম। দেখো এই সময়ে কী হয়, অনেক মানুষ আছে যারা প্রকৃতির প্রতি ভালোবাসাটা হারিয়ে ফেলেছে, প্রকৃতির সৌন্দর্য নিতে ব্যর্থ হয়ে যাচ্ছে। দে আর ফেল টু অ্যাকসেপ্ট দ্য নলেজ ফ্রম দ্য বিউটি অফ নেচার। তার প্রকৃতির সৌন্দর্য থেকে তারা কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে। কবি অ্যাকচুয়ালি দ্য কবি দ্য পোয়েট অর দ্য কবি বলি, কী হচ্ছে, এই সমস্ত ব্যাপার নিয়ে দীর্ঘশ্বাস ফেলছে। হাই রে, মানুষের প্রতি প্রকৃতির আর প্রেম ভালোবাসা ততটা লক্ষ্য করা যাচ্ছে না, এই জন্য কবি দীর্ঘশ্বাস ফেলছে। আমরা দীর্ঘশ্বাস ফেলি কখন, কোনো আবেগে পড়ি বা কোনো হঠাৎ কিছু দেখি বা শুনি, সে সময় হয়ে থাকে আমাদের এই ব্যাপারগুলো। পেগান, পেগান বলতে গেলে কি, আমি লেখাচ্ছিলাম সামারিতে তখন পেগান ছিল, এ পেগান ইজ এ পার্সন। এর পেগানটা একটা ব্যক্তিগত বলা হয়েছে কি না, হু ইজ নট এ বিলিভার ইন এনি অফ দ্য চিফ রিলিজিয়ান্স অফ দ্য ওয়ার্ল্ড। দেখো একটা রিলিজিয়ানের কথা বলা হয়েছে, ধর্মের কথা বলা হয়েছে, যাকে বিশ্বাস করা যায় না। পেগানিজম ফ্লোরিস্ট ইন গ্রিস বিফোর দ্য রাইজ অফ ক্রিশ্চিয়ানিটি। পেগান ওয়ারশিপড স্টোন অ্যান্ড রক্স অ্যান্ড রিগার্ডেড দ্য অবজেক্ট অফ নেচার অ্যাজ গডস অ্যান্ড গডেসেস। দেখো এখানে বিভিন্ন ওয়ারশিপ বা পূজা অর্চনার কথা বলা হয়েছে, দেবদেবীকে, সেটা এখানে প্রকাশ করেছে পেগানটা। বিং এ ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, দে ওয়ার ভেরি মাচ ইন টিউন উইথ নেচার। তাদের প্রকৃতির প্রতি একটা ভালো, আমার যখন যার প্রতি ভালোবাসা থাকি, আমার যখন জীবন বিভিন্ন ধর্মকর্ম করে থাকি, সেই ধর্মের একটা ভালোবাসা থাকে, সেরকমই ভালোবাসা আমাদের প্রকৃতির প্রতি দেখাতে হবে। প্রকৃতির ভালোবাসতে হবে, অবশ্যই হবে, কারণ না এভরিথিং ইজ ক্রিয়েটেড বাই দ্য গড, সব কিছু কিন্তু ঈশ্বরের সৃষ্টি। যাই হোক,
তারপর কি বলছে, স্যাকেলড, ব্রট আপ, নার্সড, স্যাকেল মানে এখানে ট্রিটমেন্ট করা, বড় হওয়া বা লক্ষ্য রাখা, এই সমস্ত কথা বলা হয়েছে। আর কি বলছে দেখো, ক্রিড, রিলিজিয়ন, ক্রিড বলতে এখানে ধর্মের কথা বলা হয়েছে। আউটওয়ার্ন, এক্সটিংক্ট, outdated, the poet would like to be an outcast and a pagan so that he may behold, enjoy the beauty of nature. বলছি এমন একটা লোক চাই যাকে বুঝতে হবে যে সে প্রকৃতির প্রতি ভালোবাসায় পড়েছে, প্রকৃতির প্রেমে পড়েছে, প্রকৃতির যে নেচার, মানে সৌন্দর্য যে কথা বলা হয়েছে তার প্রতি আকৃষ্ট হয়েছে, এই সমস্ত কথা বলা হয়েছে। আর কি বলছে, এ পেগান সাইকেল ইন এ ক্রিট আউটওয়ার্ন, ওয়ার্ডসওয়ার্থ উড রাদার বি এ পেগান ব্রট আপ ইন ক্রিট দ্যাট ইজ নাও obsolete and keep the close sense of community নেচার। দেখো প্রকৃতির প্রতি যে কবি বারবার বলছে প্রকৃতির প্রতি একটা কেয়ারফুল হতে, একটা লাভেবল হতে, পিটি হয়ে যাচ্ছে। আর কি বলছে, সো মাইট আই ইফ আই ওয়ার পেগান আই মাইট, যদি কবি একজন পেগান হতো তা কবি অবশ্যই সেগুলো উপভোগ করতো। লি মিনস মিডোস, গ্রাসল্যান্ড, লি বলতে কি একটা তৃণভূমি বা ঘাস জমি আমরা বলতেই পারি। প্লিজেন্ট মানে কি বিউটিফুল অ্যান্ড কাম, আর সুন্দর একটা শান্তশিষ্ট আনন্দ দেবে। স্ট্যান্ডিং ইন এ গ্রাসি ফিল্ড অর ট্র্যাঙ্কুইলিটি, যদি আমরা কোনো ঘাসের উপর দাঁড়িয়ে থাকি বা শান্ত প্রকৃতির উপর দেখি, দেখবে পৃথিবীর এমন কি জায়গা আছে প্রকৃতিতে, তুমি দেখবে বিভিন্ন জায়গায় যে অনেক সিনারি দেখেছি আমরা, ফোনে দেখেছি বা মাল্টিমিডিয়া দেখেছি, পৃথিবীর মানে আকাশ আর যে সমভূমি সেখানে দেখবে মিলেমিশে গেছে, চাই উপরে নীল আকাশ তো নিচে নীল, মানে আয়নার মতো প্রতিচ্ছবি, কিন্তু সেখানে দেখা যাচ্ছে কিছু নেই। এত সুন্দর লাগে দৃশ্যগুলো যে প্রকৃতির সৌন্দর্য কখনো ব্যর্থ হয় না যে উপভোগ করতে, এগুলো আমাদের খেয়াল করতে, দেখতে হবে, জানতে হবে, এই সমস্ত ডিসকাস করা আছে। আর বলেছে গ্লিমস, সাইট অফ নেচার, ফরলর্ন, লোনলি, এখানে ফরলর্ন বলতে একাকিত্বের কথা বলা হয়েছে। কবি একাকিত্ব কি, যখন আমরা ডিকে করি কোনো কিছু, আমরা ডিসকাস করি বা আমাদের ফ্রেন্ডশিপ যখন ব্রেকআপ হয়ে যায় আমাকে ফিল লোনলি করি, এই সমস্ত ডিসকাস করা হয়েছে। হ্যাভ সাইট অফ প্রোটিয়াস, ইফ হি ওয়ার এ পেগান হি উড হ্যাভ দ্য সাইট প্রোটিয়াস দ্য গ্রিক সি গড, এখানে প্রোটিয়াস একটা গ্রিক সি গড, সমুদ্র দেবীর কথা বলা হয়েছে। টুক ভেরিয়াস শেপস, বিভিন্ন আকারে হয়ে থাকে, এখানে প্রোটিয়াসটা বিভিন্ন আকারে হয়ে থাকে। ট্রিটন, ট্রাইটনটা কি না, অ্যাকর্ডিং টু দ্য গ্রিক মাইথোলজি, বলছে গ্রিক মাইথোলজি, গ্রিকের যে পৌরাণিক কাহিনী অনুসারে কী বলছে না, হি ওয়াজ দ্য সান অফ নেপচুন, সে কিন্তু নেপচুনের সন্তান। হি ব্লিউ দ্য কঞ্চ সেল ডাউডলি টু সাইলেন্স দ্য ওয়েভস অ্যাট দ্য কমান্ড অফ নেপচুন, এই সমস্ত যে ব্যাপারগুলো সেগুলো ডিসকাস করা আছে। আর কি বলছে, রেথ, কার্ভড, স্পাইরাল, হর্ন, এ কর্ন সেল, হর্ন বলতে এখানে একটা কর্ন সেলের কথা বলেছে, ক্লোসের কথা বলেছে, এই সমস্ত ওয়ার্ড ডিসকাস করলাম। এবার যাবো আমরা একটু কমেন্টারি দেখবো কী কী কমেন্ট করা আছে বা আরও কী মিন করতে চাইছে, দেখো ডিসকাস করে নিই। বলছে দ্য হোল ইজ টু মাচ, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস ফলস ইন লাইন উইথ এ নাম্বার অফ সনেটস রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইন দ্য আর্লি 18th century। দেখো আর কি বলছে না, on the whole this sonnet offers an angry summation of the familiar Wordsworthian theme of communion with nature। দেখো প্রথমে আমি বলছিলাম না এংরিলি ডিসক্রাইব বা এংরিলি এক্সপোজড, কী বলছে না, প্রকৃতির প্রতি মানুষের একটা সম্পর্কটা ছিন্ন, সেই জন্য কবি খুব রেগে গেছে বা রাগান্বিত আর মনোভাব রয়েছে আমরা দেখতে পেরেছি। and states precisely how far the early 19th century was from living out the Wordsworthian ideal। বলছি দেখো ওয়ার্ডসওয়ার্থের যে আইডিয়া তার থেকে কতটা দূরে রয়েছি, তার যে কনসেপ্টগুলো কি না ডিফাইন হয়ে গেছে, কী ব্যাপার না, আমাদের কোনো কানেকশান নেই, কোনো কানেক্টিভিটি নেই, কার সাথে, প্রকৃতির সাথে। দ্য সনেট ইজ ইম্পর্ট্যান্ট ফর ইটস historical force. It shows Wordsworth's increasing confidence with language as an implement of dramatic power, sweeping the wind and the sea up like flowers in a bucket। দেখো বিভিন্ন পরিবেশের বা প্রকৃতির যে সৌন্দর্য বিভিন্নভাবে ডিসক্রিপশন করা হয়েছে, বিভিন্ন ফুল, বিভিন্ন ন্যাচারাল যে এলিমেন্টগুলো সেগুলো ডিসকাস করা আছে। অ্যান্ড ফর বিং রিপ্রেজেন্টেটিভ অফ আদার পোয়েমস ইন দ্য ওয়ার্ডসওয়ার্থ canon, notably London 1802, in which the speaker dreams of the bringing back the dead poet John Milton to save his Dickenian era। সেই সময় জন মিল্টনের যে মৃত্যু, তারপরে যে তার ডিকেনিয়ান ইরা, তার সেই শতকগুলো দশকগুলো বা তার যুগগুলো সেগুলো ডিসকাস করা আছে। এই বিভিন্ন মতামত, বিভিন্ন কনসেপ্ট আমরা জানতে পারলাম এটা সনেট দিয়ে। তাহলে কী জানলাম না, একটা কথা কি,
প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা, মানুষের সৌন্দর্যটা, মানুষের যে কনসেন্ট্রেশনটা সেটা কিন্তু হারিয়ে গেছে। এই জন্য কবি সেটা ডিসক্রাইব করেছে, আমরা জানতে পারলাম, পড়লাম। এবার চলে যাবো সরি কবিতার মধ্যে। স্কিপ না করে দেখো কবিতাটা পড়বো, ডিসকাস করবো লাইন বাই লাইন। আর তার আগে বলবো ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করে যাবে। দেখো এবার চলে যাবো কবিতার মধ্যে। কি বলছে? দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। আমি ডিসক্রিপশন করছিলাম, টেক্সট কি বলছে দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস লেট অ্যান্ড সুন, দ্য ওয়ার্ল্ড অফ নেচার। দ্য ওয়ার্ল্ড অফ নেচারের কথা বলা হয়েছে এখানে। গেটিং অ্যান্ড স্পেন্ডিং উইল লে ওয়াস্ট আওয়ার পাওয়ার্স। দেখো এখানে আইএনজি, গেটিংয়ের আইএনজি আর স্পেন্ডিংয়ের আইএনজির কথা বলা হচ্ছে। সেখানে আইএনজি বলতে কী বোঝাচ্ছে? আমরা কিন্তু সময়টাকে অতিবাহিত করছি বা অপচয় করছি, মানে কি ধ্বংস করছি আমরা। আইএনজিটা এখানে অ্যাকচুয়ালি ধ্বংসের কথা বলা হয়েছে। আর কি বলছে? লিটিল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স, সামটাইম উই হ্যাভ সিন দ্য নেচার অ্যান্ড উই ডিক্লেয়ার দ্যাট ফার্স্টলি ইট ইজ আওয়ার, ইটস মাইন্ড অ্যাজ আই হ্যাভ honored these things. We have given our hearts away a sordid boon. That men are cut off from nature, apparently blessing curse in reality. দেখো প্রকৃতির একটা আশীর্বাদ মানুষ পেয়ে আছে, কিন্তু মানুষের প্রতি বা মানুষ প্রকৃতির প্রতি একটা আলাদা ডিফারেন্ট বা আলাদা কি একটা মনোভাব কনসেপ্ট চলে আসছে, কিন্তু হারিয়ে যাচ্ছে, সব কিছু লস করে দিচ্ছে। কি না, প্রকৃতির সুন্দর কানেকশন নেই। আর কি বলছে? দ্য সি দ্যাট বেয়ার্স আর বোজম অফ দ্য টু দ্য মুন এ স্পেকটেকুলার ন্যাচারাল বিউটি। অ্যাকচুয়ালি এই লাইনটা কী বলছে না, দ্য বিউটি অফ নেচার এক্সপোজড হেয়ার, দ্য বিউটি অফ নেচার ইজ এক্সপোজড হেয়ার। এখানে দেখো প্রকৃতির সৌন্দর্যের কথা এখানে প্রকাশ করা হয়েছে। আর কি বলছে? দ্য উইন্ডস দ্যাট উইল বি হাউলিং অ্যাট অল আওয়ার্স, দ্যাটস when the sea angry or the winds blowing through like a storm, the sea then violent. যখন প্রচণ্ড বাতাস বয়ে গর্জন করে সমুদ্রের উপরে থেকে সমুদ্র তখন কী হয়? উত্তাল হয়ে যায়, একটা আলাদা ফিচার চলে আসে, ভয়ঙ্কর মুহূর্ত চলে আসে। অ্যান্ড আর আপ গেদার্ড নাও লাইক স্লিপিং ফ্লাওয়ার্স, দ্য ইমেজ অফ চাইল্ড। দেখো কী বলতে চাইছে না, স্লিপিং ফ্লাওয়ার্স মানে কি, ঘুমন্ত শিশু কথা বলা হয়েছে। মানে কি, ঘুমন্ত শিশু দেখতে ভালো লাগে বা খেলা করলেও ভালো লাগে, কিন্তু সমুদ্র যখন শিশুটি কান্না করতে থাকে আমাদের কি ভালো লাগে? চুপ করে আমরা তাকে কাম ডাউন করার চেষ্টা করি, কিন্তু সমুদ্র সেরকমই, যখন শান্ত থাকে ভালো লাগে, উত্তাল হয়ে গেলে ভয়ঙ্কর লাগে। এইটার ডিফারেন্ট ম্যাটার রয়েছে। ফর দিস এইভাবে, ফর এভরিথিং উই আর আউট অফ টিউন, ডিরেইলড ফ্রম দ্য বেস্ট ট্র্যাক অফ টাইম, মানে উই হ্যাভ লস্ট আ টাইম, উই হ্যাভ নো টাইম টু টেক কেয়ার অফ নেচার। আমাদের কোনো সময় নেই প্রকৃতিকে ভালোবাসা, প্রকৃতির প্রতি যত্নশীল হওয়ার। এই দিকটা আমাদের খেয়াল করতে হবে, আমাদের কনসেন্ট থাকতে হবে, তাহলে আমরা কি জানতে পারবো। ইট মুভস আস নট, গ্রেট গড আই হ্যাড রাদার বি। তাই কবি এখানে অ্যাপিল করছে, ইফ দ্য পোয়েট সলভ দিস। আ পেগান স্যাকেলড ইন এ ক্রিট আউটওয়ার্ড নন খ্রিস্টিয়ান রিলিজিয়ান পারমিটস এনজয়মেন্ট অফ বিউটি। দেখো এখানে নন খ্রিস্টিয়ান ধর্মীয় কথা বলা হয়েছে, তারা কী করতো? তারা সবসময় আনন্দ করতো কি, প্রকৃতির সৌন্দর্য নিয়ে। সো মাইট আই স্ট্যান্ডিং অন দিস প্লিজেন্টলি, এখানে কবি বলছে যদি দাঁড়িয়ে থাকতো কোনো ঘাসভূমি বা তৃণভূমির উপরে, তাহলে কবি কিন্তু ভালো লাগতো এবং সেগুলো এনজয় করতে পারতো, এই নন খ্রিস্টিয়ান রিলিজিয়ান না হওয়া সত্ত্বেও। দেখো হ্যাভ গ্লিমসেস দ্যাট উড মেক মি লেস ফরলর্ন, দ্যাটস আইসোলেটেড। কবি একাকিত্ব মনে করছে। যদি সৌন্দর্যের সাথে, প্রকৃতির সৌন্দর্যের সাথে আমরা বন্ডেজটা হারিয়ে ফেলি, আমরা কিন্তু কী করব? আমাদের সেই সহজটুকু থাকবে না, আমরা একাকিত্ব বোধ করতে পারি। যেমন কি, আমাদের কোনো নিয়ারেস্ট ফ্রেন্ড যদি আমাদেরকে ছেড়ে চলে যায়, তাহলে আমরা কী করি? আমরা অবশ্যই দুঃখ পাই, স্যাড ফিলিং করি। সেরকম কবি বলেছে যদি তারা সেই সমস্ত, এখানে রবার্ট ব্রাউনিংয়ের একটা কবিতা আছে, এখানে দেখবে ইলেভেনে পড়বে আপার ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থে লেখা আছে, দেখবে প্রকৃতির প্রতি সৌন্দর্যের কথা বলা হয়েছে, নেচার বেস্ট কবিতা। হ্যাভ সাইট অফ পোর্টিয়াস রাইজিং ফ্রম দ্য সি, এখানে কবি একটা ক্লাসিক্যাল বা পৌরাণিক দেবীকে দেখতে পাচ্ছে, কি না, সমুদ্রের দেবীকে দেখতে পাচ্ছে সেই রাইজিং সি থেকে। অর হিয়ার অল্ট্রিটন ব্লো হিজ রেড হর্ন, অথবা কোনো সি রাইডার হিউম্যান সেফ ইন আপার ফিশ বিলো। দেখো এর হচ্ছে না, কোনো সি রাইডার মানে সমুদ্র যাত্রী বহন করে বা ট্রাভেল যারা করে, তারা দেখতে পাচ্ছে, সমস্ত কিছু সমাধান করতে পারছে। তাই দেখো তাহলে আমরা কী জানতে পারলাম? প্রকৃতির আর গাছের একটা আলাদা সৌন্দর্য আছে, মাটির একটা সৌন্দর্য আছে, আকাশের সৌন্দর্য, বাতাসের সৌন্দর্য আছে, সমুদ্রের একটা সৌন্দর্য আছে, নদীর একটা সৌন্দর্য আছে। তার মানে কি, এভরি ন্যাচারাল এলিমেন্টস হ্যাজ দেয়ার ওন বিউটি।
প্রত্যেকটা প্রকৃতির সমস্ত কিছু একটা আলাদা আলাদা ফিচার্স থাকে বা সৌন্দর্য থাকে, যেটা আমরা জানতে পারলাম। কবি বারবার বলছে, তাহলে কী জানলাম? যে কবিতা আমাদের প্রকাশ করছে যে আমাদের সাথে প্রকৃতির সৌন্দর্যের একটা কানেকশন নেই, আমরা হারিয়ে ফেলেছি, আমাদের টাইম নেই। এটা বলছে কি আমাদের কনসেন্ট্রেশন দিতে হবে, যোগাযোগ রাখতে হবে কার সাথে? প্রকৃতির সাথে। সেগুলো নিয়ে ভাবতে হবে, থিঙ্কিং করতে হবে। তাহলে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দিস নেচার ইউ ক্যান নো এনিথিং অ্যাবাউট দ্য নেচার। এই সমস্ত ডিসকাস করা আছে। নেক্সট ভিডিও নিয়ে আসবো জন কিটসের ওড টু এ নাইটিঙ্গেল অ্যান্ড ওড টু অটম। ওড টু অটমটা আমি ডিসকাস করে দিয়েছি আগের ভিডিওতে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে আমি ডিসকাস করেছি, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, বা দেখে আমার চ্যানেলে দেখতে পারবে। আর নেক্সট ভিডিও করবো ওড টু এ নাইটিঙ্গেল জন কিটসের। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখার জন্য থ্যাংক ইউ অল ফর ওয়াচিং মাই ভিডিও।